হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইনফোনিক চ্যানেল। আজ আমরা একটা নতুন ইন্ডাস্ট্রিয়াল করিডর, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রপোজ করেছে কিছুদিন আগে, ঠিক এক মাস আগে এই ইন্ডাস্ট্রিয়াল করিডরের প্রপোজ হয়েছে, সেটা তাজপুর টু পুরুলিয়া। এই তাজপুর টু পুরুলিয়ার মধ্যে সবথেকে বেশি বেনিফিশিয়াল যে ডিস্ট্রিক্ট আছে পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর পড়ে। এ সম্বন্ধে আমি পুরো ডিটেলস আপনাদের দেবো, ইভেন ম্যাপ দেখাবো, এতে কি কি পলিসি চেঞ্জ হয়েছে এই সমস্ত আপনাদের বলবো, আর এতে কি কি বেনিফিট আমাদের হতে পারে। আর এই যে ইন্ডাস্ট্রিয়াল করিডোর যদি সত্যিই হয়ে থাকে, জানেন তো একটা একটা ইন্ডাস্ট্রিয়াল করিডোরেই ওয়েস্ট বেঙ্গলের যে এমপ্লয়মেন্টের সমস্যা, এটা পুরোটাই কমপ্লিটলি ইরেজ হতে পারে। এটা কিন্তু কোনো পলিটিক্যাল বিষয় নয়, এটা কমপ্লিটলি একটা ইন্ডাস্ট্রিয়াল বিষয়। আর একটা কমপ্লিট যে আর্টিকেল, তার উপরে এটা ডিপেন্ড করে আমি এই ভিডিওটা বানিয়েছি কমপ্লিটলি। আপনাদের যদি ইনফোনিক চ্যানেলটা ভালো লেগে থাকে, আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আমাদের সাবস্ক্রাইব বেস, ভিউয়ার বেস অনেক অনেক বাড়তে পারে। আমাদের এই নতুন চ্যানেলটাকে গ্রো করার জন্য আপনাদের কাছে অনেক ধন্যবাদ। এবার প্রথমে চলে আসি, দেখুন এটা নিউজ দেখুন। বেঙ্গল টু সেট আপ 500 কিলোমিটার ইন্ডাস্ট্রিয়াল করিডোর, WBIDC চেয়ারম্যান রাজীব সিনহা। তো WBIDC কি? ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন। তো এনার চেয়ারম্যান যে রাজীব সিনহা আছে, তো উনি বলেছেন March 26, 2022, মানে বেঙ্গল গ্লোবাল সামিট যখন হয় তার ঠিক এক মাস, মোটামুটি এক মাস আগে তো এই ইন্ডাস্ট্রিয়াল করিডোরকে প্রপোজ করা হয়। এই ইন্ডাস্ট্রিয়াল করিডোরের মধ্যে অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা ধীরে ধীরে এটার মধ্যে বুঝতে থাকবো। এবার জানতে থাকি কি ইন্ডাস্ট্রিয়াল করিডোরটা কি। এমনিতে যদি বলে থাকেন, ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে একটা ইনফ্রাস্ট্রাকচারের একটা টোটাল প্যাকেজ, যেটা হচ্ছে স্পেশাল জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে তৈরি হয়, যার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার, সেই সমস্ত জিনিসগুলো গভর্নমেন্ট করে থাকে, যাতে ইন্ডাস্ট্রিকে অ্যাট্রাক্ট করতে পারে আর ইজিলি ইন্ডাস্ট্রি ওখানে অপারেশন হতে পারে। তো এর জন্য যে সমস্ত পলিসি চেঞ্জ বা যে সমস্ত রুলস রেগুলেশন চেঞ্জ, সেইগুলো হচ্ছে এখানে হবে। এবার বলতে থাকি ইন্ডাস্ট্রিয়াল করিডোর আর ইন্ডাস্ট্রিয়াল জোন, এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়। ইন্ডাস্ট্রিয়াল করিডোর আর ইন্ডাস্ট্রিয়াল জোন হচ্ছে, যেমন ইন্ডাস্ট্রিয়াল জোন কীরকম জানেন, যেমন হচ্ছে ধরুন আপনি একটা বাড়ি কিনেছেন, ধরুন একটা জায়গার উপর, জমির উপর বাড়ি করেছেন, তো সেই জমিটা কিভাবে ট্রান্সফার হলো না, একটা রেসিডেন্সিয়াল এরিয়ার নামে জমিটা ট্রান্সফার হলো। আবার সেই জমিটা যদি চাষবাস হতো, তাহলে কী হতো, তাহলে হতো এগ্রিকালচার ল্যান্ড হয়ে যেত। এবার যদি সেই জমিটাই যদি ইন্ডাস্ট্রির জন্য হয়ে যেত, সেটা ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড হয়ে যেত। সেরকমভাবে গভর্নমেন্ট যখন একটা নির্দিষ্ট জায়গায়, এরকম দেখবেন দুর্গাপুরে আছে ইন্ডাস্ট্রিয়াল জোন, তো একটা বিরাট বড় অংশের জমি, যেটা হচ্ছে চাষিদের থেকে ওনারা কিনে নিয়েছেন, আর সেগুলো কম দামে ইন্ডাস্ট্রিদের দেন, যাতে ইন্ডাস্ট্রি করার জন্য। তো ওটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জোন, কিন্তু ওটা কিন্তু করিডর নয়। ইন্ডাস্ট্রিয়াল করিডর একটা বিরাট বড় প্রজেক্ট ইন্ডাস্ট্রিয়াল জোনের থেকে। ইন্ডাস্ট্রিয়াল জোনের মধ্যে শুধুমাত্র ওইটুকু জোনের মধ্যে যাতে ইন্ডাস্ট্রি আসতে পারে, যাতে জমির কোনো সমস্যা না হয়, সেই জন্য ওটা ইন্ডাস্ট্রিয়াল জোন। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল করিডর এর মধ্যে রেলওয়ে নেটওয়ার্ক হলো, তারপর বিদ্যুতের নেটওয়ার্ক হলো, তারপর এক্সপ্রেসওয়ে, যে সমস্ত টাইপের যে কোনো টাইপের কানেক্টিভিটি থেকে শুরু করে ইন্ডাস্ট্রি স্থাপন করার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার, সেই সমস্ত জিনিসগুলো গভর্নমেন্ট ইজিলি প্রোভাইড করবে কোম্পানিদের, ইন্টারেস্টেড কোম্পানিদের। সোজা কথা হচ্ছে এটাই। তো ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে বিরাট বড় প্রজেক্ট, আর ইন্ডাস্ট্রিয়াল জোন হচ্ছে একটা খুব ছোট অংশের মধ্যে সীমাবদ্ধ থাকে। তো এবার এসে যায় ইন্ডাস্ট্রিয়াল করিডোরটা, এটা তাজপুর থেকে পুরুলিয়া, টোটাল লেন্থ হচ্ছে 500 কিলোমিটার, যেটা একটা হিউজ লেন্থ। এবার এবার এসে যায় যে ইন্ডাস্ট্রিয়াল করিডোরটার ম্যাপ দেখুন। আপনারা যদি ম্যাপটা দেখেন, খুব ভালোভাবে যদি দেখেন, নিচে আছে তাজপুর পোর্ট, TP করে যেটা লেখা আছে তাজপুর পোর্ট। তো তার পাশেই আছে হলদিয়া পোর্ট, জানেন এখানেই আশেপাশে হয়েছে হলদিয়া পোর্ট। এর মধ্যে থাকবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া আর হুগলির কিছু অংশ। এগুলো আপনাদের বলবো কিভাবে কিভাবে কোন জোনের জন্য কী কী টাইপের ইন্ডাস্ট্রি প্রপোজ করা হয়েছে বা প্রপোজ করা যাবে। যেমন হচ্ছে ধরুন পুরুলিয়া হয়ে গেল বা বাঁকুড়ার কাছাকাছি হয়ে গেল, এই সমস্ত জায়গাগুলো হচ্ছে না, যাতে স্টিল বা কোল, এই সমস্ত টাইপের যে সমস্ত ইন্ডাস্ট্রিজ, যাতে মানে কয়লা বেশি লাগে, সেই সমস্ত টাইপের ইন্ডাস্ট্রিজ, যেমন হচ্ছে পাওয়ার প্ল্যান্ট হয়ে গেল, এই সমস্ত ইন্ডাস্ট্রি স্থাপন করার প্ল্যান আছে। কারণ কি, আপনারা জানেন যে বীরভূম থেকে দেউয়া পাচামি থেকে আস্তে আস্তে গভর্নমেন্ট অ্যাকোয়ার করার চেষ্টা করছে, সেখান থেকে কয়লা আনার চেষ্টা করছে। তার উপরে আসানসোল বা রানীগঞ্জ, এই সমস্ত কয়লা উৎপাদনের একটা বিরাট বড় জায়গা। প্রথমে বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে সেকেন্ড লার্জেস্ট কয়লা খনির
যে ভান্ডার, যে মিনারেলস উৎপাদনের যে ভান্ডার, সেটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট। আর ফার্স্ট কোনটা? ফার্স্ট বলতে পারেন ঝাড়খণ্ড। কিন্তু একটা প্রবলেম কি জানেন, এখানে আমাদের যে সমস্ত জিনিসগুলো উৎপাদন হয়, যে সমস্ত কয়লা থেকে শুরু করে যে সমস্ত জিনিসগুলো উৎপাদন হয়, তার মধ্যে 70%ই এক্সপোর্ট হয়ে যায়, মানে পশ্চিমবঙ্গ থেকে এক্সপোর্ট হয়ে যায়। দেশের থেকে এক্সপোর্ট হয় কিনা জানি না, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে এক্সপোর্ট হয়ে যায়। সেটা কোথায় যায়? ঝাড়খণ্ডে চলে যায়, বিহারে চলে যায়, উত্তরপ্রদেশে চলে যায়, উড়িষ্যায় চলে যায়। তারা আপনারা খুবই ভালো এক্সাম্পল দেখবেন যখন আপনারা আসানসোল বা আসানসোলের কাছাকাছি যে কোনো জায়গায় যাবেন, সেই সমস্ত জায়গাতে দেখবেন প্রচুর লোড করা, প্রচুর কয়লার ট্রেন দেখবেন আস্তে আস্তে বাইরের জায়গায় যাওয়ার জন্য পুরো রেডি হয়ে দাঁড়িয়ে থাকে। আর তার জন্য জানেন তো, যেমন হচ্ছে টাটা স্টিল এর বড় কারখানা আছে ঝাড়গ্রামে, ঝাড়খণ্ডে। আর তাছাড়া বড় বড় যে টাটার বড় বড় উড়িষ্যাতে প্ল্যান্ট রয়েছে, এবং টিউপিতে বহুত বড় বড় প্ল্যান্ট রয়েছে যেগুলো নতুন নতুন তৈরি হচ্ছে। সেই সমস্ত কয়লার কিন্তু যোগান এই ঝাড়খণ্ড বা ওয়েস্ট বেঙ্গলই দিয়ে থাকে। কিন্তু মেন প্রবলেম কি জানেন, এই সমস্ত জিনিসগুলো ওয়েস্ট বেঙ্গল তো এক্সপোর্ট করছে, তার তাতে কিছু তো ট্যাক্স তো নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গল পাচ্ছে। আর যে এমপ্লয়মেন্ট পাচ্ছে সেগুলো লেবার ক্লাস এমপ্লয়মেন্ট, বেশিরভাগই, শব্দ নয়, কিন্তু লেবার ক্লাস এমপ্লয়মেন্ট ওয়েস্ট বেঙ্গল পাচ্ছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যদি এই ইন্ডাস্ট্রিয়াল করিডোরগুলো তৈরি হয়, আর ইন্ডাস্ট্রি যদি সত্যি সত্যি আসে সেই পলিসিকে অ্যাট্রাক্ট করে, তাহলে কিন্তু আমাদের একটা দেশে মানে আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে এমপ্লয়মেন্টের সমস্যা তো থাকবেই না, বরঞ্চ আমরা বাইরের জায়গা থেকে এমপ্লয়মেন্ট আমরা দিতে পারবো। এটা আমরা বলবো কী 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 টাইপের ইন্ডাস্ট্রির জন্য এই সমস্ত জিনিসগুলো প্রপোজ করা হয়েছে। তো এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে বিভিন্ন টাইপের যে ক্লাস্টার মানে হচ্ছে এক টাইপের, যদি বড় টাইপের জোন ধরা হয়, জোনের মধ্যে যে ছোটো ছোটো অংশকে যদি ধরে না হয়, সেগুলোকে বলা হয় ক্লাস্টারের মধ্যে সিমেন্ট, এডিবল অয়েল মানে ভোজ্য তেল বলতে যেমন হচ্ছে সর্ষের থেকে তেল তৈরি হয়, বা পাম থেকে তেল তৈরি হয়, এ সমস্ত অনেক টাইপের জিনিস থেকে, যেমন সোয়াবিন থেকে তেল তৈরি হয়, এ সমস্ত ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রি, আয়রন ইন্ডাস্ট্রি, অ্যামং আদার্স। এবার বলি, এই স্টিল ইন্ডাস্ট্রি, আয়রন ইন্ডাস্ট্রি, সিমেন্ট ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে কয়লা লাগে। এবার ম্যাপটা দেখুন, যদি পুরুলিয়া বা বাঁকুড়ার কাছাকাছি ওনারা এই সমস্ত জোনগুলো প্রপোজ করেছে, ছোটো ছোটো যাদের সিমেন্ট ইন্ডাস্ট্রি বা আয়রন ইন্ডাস্ট্রি এই সমস্ত জায়গায় প্রপোজ করেছে। কারণ জানেন আসানসোল থেকে ইজিলি কোল পাওয়া যাবে, এখানে বীরভূমও বেশি দূর নয়, 200 কিলোমিটারের মধ্যে হয়তো বীরভূম থেকে কোল চলে আসবে। তারপর পাশেই রয়েছে হচ্ছে ঝাড়খণ্ড, সেখান থেকেও কোল আসতে পারে, মানে এখানে কোলের কোনো দিনও প্রবলেম হবে না। তো সেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো এখানে স্থাপন করার জন্য প্ল্যান করা হচ্ছে। ঠিক আছে, এরপর বলছি কানেক্টিভিটি। যদি আপনারা দেখেন কানেক্টিভিটি, ডিফারেন্ট টাইপের রেল, রোড, এই সমস্ত নেটওয়ার্কগুলো ধীরে ধীরে আস্তে আস্তে তৈরি করা হচ্ছে। এবার দেখুন যে এই যে জোনটা আপনাদের ভালোভাবে বোঝায়, যে পূর্ব মেদিনীপুরের মধ্যে এবার খড়গপুর একটা বিরাট বড় কানেক্টিভিটির জন্য জোন। তারপর যদি এর উপর দিকে চলে যান, পুরুলিয়ার উপর দিকে একটা আসানসোল খুব একটা বড় জোন। আবার ধীরে ধীরে যদি একটু কমও ধরা হয়, মেদিনীপুর হয়ে গেল, ঘাটাল হয়ে গেল, আরামবাগ হয়ে গেল, এগুলো কিন্তু কানেক্টিভিটির জোন। কিন্তু আপনারা ভাববেন ঘাটাল আরামবাগ কানেক্টিভিটি জোন কীভাবে, আর এতে ইন্ডাস্ট্রি কী আছে? এমন তো কিছু ইন্ডাস্ট্রিও নয়, এমন কিছু প্রডিউসও করে না, বা কমপ্লিটলি তো এগ্রিকালচারের উপর বেস্ট কমপ্লিটলি দুটো সিটি। তো কিছু এমএসএমই কিছু যদি ইন্ডাস্ট্রি থাকে তো থাকবে, তাছাড়া তো এমনিতে কমপ্লিটলি তো এগ্রিকালচার ইন্ডাস্ট্রির উপরই বেস করে আছে। কিন্তু এখানে এগ্রিকালচার ইন্ডাস্ট্রিরও বেশি কিছু আপনারা দেখতে পাবেন না, এমনকি বাঁকুড়াতেও তেমন কিছু দেখতে পাবেন না। আগে বলবো এ সম্বন্ধে। কানেক্টিভিটির জন্য আপনারা জানেন অলরেডি অনেক বেশি রোডকে, যেমন হচ্ছে কলকাতা বেনারস যে হাইওয়ে প্রজেক্টের যে সমস্ত রোড, বা 116A যেটা হচ্ছে পাঁশকুড়া থেকে একদম মোড়গ্রাম পর্যন্ত, সে এই সমস্ত রোডগুলো প্রপোজ করা হয়েছে। আপনাদের বলে রাখি যে আপনারা কতটা জানেন কিনা জানি না, যে আদিত্য বিড়লার যে সিমেন্টের যে সমস্ত গ্রুপ, আপনারা যে সিমেন্ট পায়, তার সবথেকে বড় ইন্ডাস্ট্রি যদি সাইজ বা প্রোডাকশানের হিসাবে যদি বলা হয়, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে সবথেকে বেশি প্রডিউস করে। আদিত্য বিড়লার যে সিমেন্ট, সেটা হচ্ছে মোড়গ্রামের কাছাকাছি আছে। তো এর জন্য রেলওয়ে নেটওয়ার্ক, আর এর জন্য যে হাইওয়ে, তাছাড়া ডেডিকেটেড যে ফ্রেট করিডর,
যেটা ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেড করিডোর, আপনারা জানেন ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেড করিডোর আসানসোলের উপর দিয়ে বর্ধমানের উপর দিয়ে হয়ে কলকাতা পৌঁছাবে। তারপর আরও যে সমস্ত রেলওয়ে জোনগুলো তৈরি হয়েছে, যেমন আদ্রা ডিভিশনে পুরো পুরুলিয়া হয়ে একদম ডাইরেক্ট খড়গপুর হয়ে, এবং একটা লাইন কমপ্লিটলি তাজপুর পোর্ট অবধি, হলদিয়া পোর্ট অবধি তো যাই, সেটা দীঘা হয়ে তাজপুর পোর্ট অবধি একটা পুরো কমপ্লিট যে কানেক্টিভিটি আর সে তার যে ক্যাপাসিটি আর সিঙ্গেল লাইন থেকে ডবল লাইন করা, এই সমস্ত জিনিসগুলো এর মধ্যে ইনক্লুড আছে। তাছাড়া জানেন যে অনেক প্রজেক্ট প্রপোজ আছে যেগুলো হচ্ছে জমি জটের জন্য, বিভিন্ন কারণের জন্য রেলওয়ে প্রজেক্টগুলো হতে পারেনি, যেমন হচ্ছে পাঁশকুড়া, ঘাটাল, আরামবাগ। তারপর আরামবাগ থেকে যে সমস্ত আরামবাগ থেকে যে বর্ধমান যার লাইন, যেটা আমি ভিডিওটা কিছুদিন আগেই বানিয়েছি, তো সেই সমস্ত লাইনগুলো ধীরে ধীরে আস্তে আস্তে না গতি তৈরি হচ্ছে, মানে যাতে জমি অধিগ্রহণ তাড়াতাড়ি হয়ে যায়, যাতে রেল ভালোভাবে তাড়াতাড়ি করে রেল লাইন বিছাতে পারে। তো তার জন্য এই সমস্ত কাজ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আর রেলওয়ের তরফ থেকে, দুজনের তরফ থেকে ধীরে ধীরে চেষ্টা করা হচ্ছে যাতে এই সমস্ত যে সমস্ত ইস্যুগুলো আছে সব রিজলভ করে নেওয়া যায়। আরামবাগ, বুয়াইচন্ডী, খানা, যেটা আমরা ভিডিওটা অলরেডি বানিয়েছি। তো এর মধ্যে এবার আসে সবথেকে বড় কথা, ইন্ডাস্ট্রি তো প্রতিবারই বলা হয় আসবে, কিন্তু সবথেকে মেন শিফট কী হওয়া চাই, যে পলিসি, ইজি পলিসি, যাতে হচ্ছে ইজি আন্ডারস্ট্যান্ডেবল পলিসি, আর যাতে কমপ্লায়েন্স অনেক কম করতে হয় অনেক কম সময়ের মধ্যে। আমি সত্যি কথা বলবো, যখন এই রিপোর্টটা পড়ি না, তখন একটা জায়গা সত্যি আমি অবাক হয়ে যাই। যদি ইন্ডাস্ট্রি স্থাপন করতে হয়, যে কম বেশি 200খানা আপনাকে কমপ্লায়েন্স ক্লিয়ার করতে হবে বিভিন্ন জায়গা থেকে। আমি ভাবি 200খানা মানে বহুত হয়। সেখানে এইখানে এই যদি ইন্ডাস্ট্রি তৈরি করতে চায়, এটা ওয়ান উইন্ডো সিস্টেমের মাধ্যমে, সে সেন্ট্রালি হোক স্টেটই হোক, সেটা 30 থেকে 50 ডিপেন্ডিং আপন ইন্ডাস্ট্রিজ। সো সেই কমপ্লেন্সগুলো কমপ্লিটলি পূরণ করার পর তো ইন্ডাস্ট্রি ইজিলি স্থাপন করতে পারে। আপনারা ভাবুন, আগে যখন 200খানা কমপ্লেন্স যদি মানে সব কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হয়, তো ভাবুন যদি কেউ কোম্পানি ইন্টারেস্টেডও থাকে, 200খানা যখন কমপ্লেন্স পূরণ করবে, সেটা 2 থেকে 3 বছর তো ইজিলি চলে যাবে যদি 200খানা দেখা হয়। তো ওর জন্য 30 থেকে 50খানা ডিপেন্ডিং আপন নেচার অফ দ্য ইন্ডাস্ট্রি, সেইগুলো হচ্ছে প্রপোজ করা হবে। আর যাতে কমপ্লায়েন্সগুলো খুব তাড়াতাড়ি ট্র্যাক করা যায়, তার জন্য সিঙ্গেল উইন্ডো এক সিস্টেম করা হবে, আর সেখানেই সব কিছু ট্র্যাক থেকে মেনটেন করা থেকে সব কিছুই হবে। তাতে কী হবে, যাতে তার অ্যাপ্লিকেশনটা কোথায় আছে, কিভাবে আছে, ইন্ডাস্ট্রি কত তাড়াতাড়ি অ্যাপ্রুভাল পেতে পারে, তা সেই সমস্ত এস্টিমেট থাকবে, যেমন অনলাইনে আমাদের প্রসেস হয় আর কি। তো ইজি টু ইউজ ইন্টারফেস হবে ইন্ডাস্ট্রির জন্য, তো ইন্ডাস্ট্রি স্থাপন করতেও সুবিধা হবে নিশ্চয়ই। তারপর নিউ পলিসি ফর দ্য ইন্ডাস্ট্রি। দেখুন, আমাদের যে সমস্ত কোল ইন্ডাস্ট্রি হয়ে গেল, বা যে সমস্ত আয়রন ওর হয়ে গেল, বা সিমেন্ট ইন্ডাস্ট্রি হয়ে গেল, এ সমস্ত তো একটা চিরাচরিত টাইপের ইন্ডাস্ট্রি, কিন্তু নতুন যে পলিসির মধ্যে নতুন কিছু ইন্ডাস্ট্রিকে ইনক্লুড করা হয়েছে, যেটা ওয়েস্ট বেঙ্গলে খুব একটা মানে বেশি করে প্রমোট করা হয়নি। সেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল পলিসি। ইলেকট্রিক ভেহিকেল পলিসি, তারপর ইলেকট্রিক ভেহিকেলের বিভিন্ন কম্পোনেন্টস মেকার, তারপর ডিফেন্স ম্যানুফ্যাকচারিং, এমএসএমই, স্টিল অ্যান্ড ফুড প্রসেসিং, সিমেন্ট অ্যান্ড আয়রন ওর, ফার্টিলাইজার অ্যান্ড টেক্সটাইল। এবার এই সমস্ত জিনিসগুলো আপনাদের এবার প্রথমে ম্যাপে দেখায়, দাঁড়ান। এবার দেখুন, আপনাদের কিছুক্ষণ আগে বলেছিলাম যে আরামবাগ হয়ে গেল, ঘাটাল হয়ে গেল, এই সমস্ত জোন তো কিছু এমনি ইন্ডাস্ট্রি টাইপের বসানোর জন্য কিছু নয়, কিন্তু এই সমস্ত জায়গাতেই একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফুড ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি বসানোর জন্য প্রপোজ করা হয়েছে। যাতে এখানে জানেন এগ্রিকালচারের তো কোনো জিনিসেরই কমি নেই, তো এগ্রিকালচার যখন হবে তখন অবভিয়াসলি ফুড প্রসেসিংয়ের একটা ইউনিট ভালোভাবে বসাতে পারা যায়। তো এই সমস্ত জায়গাগুলোতে ফুড প্রসেসিং ইউনিট বা টেক্সটাইল ইউনিট বা ডিফারেন্ট টাইপের ছোটো টাইপের এমএসএমইস যে সমস্ত প্রজেক্ট আছে, সেই সমস্ত প্রজেক্ট ইজিলি তৈরি করা যায়। আপনারা জানেন যে গাড়ি তৈরি করতে গেলে গাড়ি তো ইভির কম্পোনেন্ট তো তৈরি করতে হবে, কিন্তু গাড়ির যে তৈরির সময় যে সমস্ত স্টিল লাগে, তার জন্য তো কয়লা চাই। তো সেই সমস্ত যাতে ইন্ডাস্ট্রিগুলো ওয়েস্ট বেঙ্গলেই তৈরি হয়, তার জন্য পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় যেন সেই সমস্ত ইন্ডাস্ট্রি তৈরি হয়। আর তারপর ইভি কার ম্যানুফ্যাকচারিংয়ের জন্য সেই সমস্ত ইন্ডাস্ট্রি যেন মিডিলের কোনো একটা জায়গায় তৈরি হয়। তো একটা ফুল প্রুফ একটা প্ল্যান তৈরি করা হয়েছে, আর সেইগুলো যাতে খুব তাড়াতাড়ি এক্সপোর্ট করা যায়, তার জন্য তাজপুর পোর্ট রয়েছে, সেটার ডেভেলপমেন্ট অলরেডি চলছে। আপনারা জানেন যে তারও ভিডিও দিয়েছিলাম যে তাজপুর পোর্ট আদানি গ্রুপকে দিয়ে দেওয়া হয়েছে অলমোস্ট 10,000 কোটি টাকা, 9,000 থেকে 10,000 কোটি টাকার সেই ডেভেলপমেন্ট, সেই কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো একটা বিরাট বড় প্রজেক্ট। এবার আসে যে ইজি টু এক্সপোর্ট অপরচুনিটিস।
গভর্নমেন্ট দেখতে চাইছে অপরচুনিটিস কী আছে এক্সপোর্টের ক্ষেত্রে। দেখুন ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, ইউপি, আসাম, এই সমস্ত তো স্টেটগুলো আশেপাশে রয়েছে, ডিএফসির মাধ্যমে ইজিলি কান্ট্রির যে কোনো জায়গায় ইজিলি ট্রান্সপোর্ট করে দিতে পারবে। আর এর যদি আদার কান্ট্রিজের কথা বলা হয়, পাশাপাশি রয়েছে নেপাল, ভুটান, বাংলাদেশ, তিনটে তো মার্কেট ওপেন রয়েইছে, খুব ইজিলি ট্রান্সপোর্ট হয়ে যাবে। এবার যদি ফরেন কান্ট্রিতে হয়েছে, তাজপুর পোর্ট রয়েছে, তো ইজি টু এক্সপোর্ট। মানে আপনি যদি ভাবেন যে ওয়েস্ট বেঙ্গলকে যদি ফুল পোটেন্সিয়ালে যদি 80% যদি পোটেন্সিয়ালে যদি এই ইন্ডাস্ট্রিয়াল করিডোরকে যদি কাজ করানো যায়, তাহলে জানবেন যে জোট করে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত এমপ্লয়মেন্টের যে সমস্যা, সেটা তো একদম মিটে যাবেই, পাশাপাশি বরঞ্চ যে সমস্ত স্টেটের যে এমপ্লয়মেন্ট সমস্যা, সেখানেও মিটে যাবে। এইভাবেই এই প্রপোজালটা এমনভাবে তৈরি করা হয়েছে। এবার যদি বলা হয় যে এটা প্রপোজালটা কবে থেকে শুরু হবে, এটা মনে করা হচ্ছে 2023-24 থেকে ধীরে ধীরে শুরু করা হবে এর কাজ। এবার যদি বলে কমপ্লিশন, এর কিন্তু কোনো কমপ্লিশন তেমন ডেট কোথাও লেখা নেই। দেখুন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল করিডর বা ইন্ডাস্ট্রিয়াল জোন যে সমস্ত আগেও বলেছিল, কিন্তু সেরকমভাবে কোনো রেসপন্স আসেনি, কারণ পলিসি যেহেতু চেঞ্জ করেনি বলে। গভর্নমেন্ট যতক্ষণ না পলিসি চেঞ্জ করবে, কোনো ইন্ডাস্ট্রি ওয়েস্ট বেঙ্গলের দিকে অ্যাট্রাক্ট হবে না। কিন্তু আমার মনে হয় কি ধীরে ধীরে আস্তে আস্তে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইন্ডাস্ট্রির অ্যাট্রাক্ট করার জন্য পলিসিতে চেঞ্জ করছে, ল্যান্ডের অনেক পলিসিতে চেঞ্জ করার চেষ্টা করছে। তো আমার মনে হয় কখনো না কখনো আসবে। এবার কবে আসবে, কি আসবে, সেটা আপনারা তো দেখতেই পাবেন, আমিও দেখতে পাবো। সেই সম্বন্ধে কোনো কিছু আপডেট থাকলে নিশ্চয়ই আপনাদের বলবো। এটা কিন্তু যেভাবে প্রপোজালটা বানানো হয়েছে না, খুব অ্যাট্রাকটিভ প্রপোজাল। আমি পড়ে দেখেছিলাম যে একটা কমপ্লিট 36 পেজের অলমোস্ট একটা প্রপোজালে পুরো যে ড্রাফটটা তৈরি করা হয়েছে, যেটা অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্রুভড হয়ে গেছে। তো সেই ড্রাফটের মধ্যে একটা কমপ্লিট অ্যাট্রাকটিভ অনেক জিনিস ইউজ করা হয়েছে। সেগুলো সত্যি যদি ইউজ হয় না, মানে আপনি ভাবতে পারবেন না যে গুজরাট আর যদি মহারাষ্ট্রের মধ্যে মুম্বাইকে যদি বলা হয়, তাহলে ইস্টের মধ্যে তাহলে ওয়েস্ট বেঙ্গলকেই বলা হবে এরপরে। তো সেই হিসেবেই প্রপোজালটা তৈরি করা হচ্ছে। ব্যাস পলিটিক্যাল জিনিস যেন বেশি এর মধ্যে ইনভলভ না হয়, কারণ সব থেকে ডেভেলপমেন্টের দিকে সব থেকে ইন্টারাপশান পলিটিক্যাল, আর কিছু মানুষের মধ্যে ভ্রমের জন্য কিছু ডেভেলপমেন্ট নিশ্চয়ই বাধাপ্রাপ্ত হয়। যাই হোক, দেখা যাক কি হয় না হয়। তো সবার শেষে বলে দিই, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমাদের যে নতুন চ্যানেলের যেন ভিউয়ার বেস আর সাবস্ক্রাইব বেস বাড়তে পারে। আর আপনাদের দরুনই যেন আমাদের চ্যানেল খুব ভালোভাবে গ্রো হতে পারে। থ্যাংক ইউ ইনফোনিক দেখার জন্য, অনেক ধন্যবাদ। আগেও এরকম অনেক নতুন ভিডিও, ইন্টারেস্টিং ভিডিও আপনাদের প্রতিস্থাপন করব, যেগুলোর মধ্যে কমপ্লিটলি নিউজের সঙ্গে সঙ্গে অ্যানালিসিস আর সঙ্গে সঙ্গে ফ্যাক্টসের অনেক কিছু জিনিস আমরা উপস্থাপন করব। ঠিক আছে, থ্যাংক ইউ।